হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব, হুইচ ইজ তান্দুরি রুটি আর বিফ চাপ। শুরুতেই একটা পাত্রে পানি নিয়ে আমাদেরকে গরম করে নিতে হবে। আর যে ডোটা বানানো হবে সেটার জন্য মোটামুটি বড় এই ধরনের একটা পাত্র নিতে হবে। আমরা এখানে প্লাস্টিকের একটা পাত্র নিয়েছি। বিফ চাপের জন্য গরুর মাংস আমরা আগে থেকেই ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখন সরাসরি চলে যাব আমরা ডোটা বানাতে। তো ডো বানানোর জন্য প্রথমে লাগবে ময়দা, চিনি, লবণ, দেন এখানে আছে গুঁড়া দুধ, এবং এই তো শুরুতে গরম যেই পানিটা আমরা শুরুতেই করেছিলাম ওটা নিতে হবে 2 থেকে আড়াই কাপের মতো। এটা আসলে ডিপেন্ড করে কে কতটুকু বানাচ্ছে, তো তোমরা একটু পরিমাণটা দেখে নিও। পানি দেওয়ার পরে 2 চামচের মতো ইস্ট দিতে হবে তাতে। এরপর পরিমাণ মতো চিনি দিতে হবে। এখানে চিনি আমরা প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। দেন স্বাদ মতো লবণ, যে যতটুকু পরিমাণ লবণ খাও ততটুকুই দিবে। আমরা মোটামুটি পরিমাণে দিয়েছি, মানে হাফ চামচের মতো। এরপর পরিমাণ মতো দিতে হবে গুঁড়া দুধ, এবং গুঁড়া দুধটা দেওয়ার পরে পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাস্টলি আমাদেরকে এটার সাথে ময়দা মেশাতে হবে। এখানে ময়দা আমরা প্রায় 2.5 থেকে 3 কাপের মতো নিয়েছি, এবং ময়দাটা দেওয়ার পর যে ডোটা হবে সেটার সাথে কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে সয়াবিন তেল ইউজ করতে হবে। আমরা কিন্তু এখানে কোনো ধরনের সরিষার তেল ব্যবহার করছি না। সব উপকরণগুলো নিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে আস্তে আস্তে ডোটাকে বানাতে হবে। এটা যতটা নরম হবে, যে রুটিটা আমরা বানাবো সেটা কিন্তু ততটাই সফট হবে এবং ফুলবেও। তোমাদেরকে আমি একটু ক্লোজলি দেখালেই তোমরা বুঝতে পারবে। এই তো এখনও কিন্তু ডোটা পুরোপুরিভাবে হয়নি, এটাকে আরও বেশি মথে তারপরে মানে ঠিক করতে হবে। আমাদের কাছে মনে হয়েছিল যে পানির পরিমাণ একটু কম, তাই সামান্য পরিমাণে পানি আমরা নিয়েছি, ওই গরম পানিটাই। এবং দেখো অলমোস্ট কিন্তু ডোটা কমপ্লিট। লাস্ট পর্যন্ত আমাদেরকে একটু তেল দিতে হবে যাতে এই ডোটা আরেকটু সুন্দরভাবে মিক্সড করা যায় আর কি। এই তো ডোয়ের ফাইনাল লুক, দেখো বাইরের টেক্সচারটা কি সুন্দর সফট এবং ক্লিন হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রাখতে হবে। এর জন্য এই যে ডায়মন্ডের যেই পেপারটা দেখছো, এই কোম্পানির পেপারটাই আমরা ইউজ করে থাকি। এটা দিয়ে পুরো প্লাস্টিকের পাত্রটাকে সুন্দরভাবে ঢেকে দিতে হবে যাতে কোনোভাবেই ভিতরে কোনো এয়ার প্রবেশ না করে, এবং এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। এবং 2 থেকে 3 ঘন্টা যখন রেখে দেওয়ার পরে খোলা হবে, তখন কিন্তু এই ময়দাটার মানে যে ভলিউম সেটা 2 থেকে 3 গুণ বেশি বেড়ে যাবে। এরপর পুরা ডোটাকে পাত্রসহ আমরা নিয়ে যাচ্ছি বারান্দাতে। বারান্দায় অনেক বেশি রোদ আসে, এবং রোদের মধ্যে যদি রাখা হয় তাহলে কিন্তু এই ডোটা ফুলবেও আরও বেশি। এর জন্যই আমরা একদম রোদের মধ্যেই এই টোটাল পাত্রটাকে এখন রেখে দিব। এরপর চলে যাব আমরা বিফ চাপের প্রসেসিংয়ে। প্রথমে মাংসগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপরে একটু ছেঁচে নিতে হবে, কারণ নর্মালি চাপের যেই মাংসগুলো থাকে সেটা কিন্তু একদম পাতলা থাকে। তো যত বেশি পাতলা হবে এটা তত বেশি জুসি হবে। আমরা যেহেতু বাসায় 6 জন, তো আমরা সেই পরিমাণের মাংসই নিয়েছি। তোমরা তোমাদের বাসার ফ্যামিলি মেম্বারদের অনুযায়ী তোমরা তোমাদের মেজারমেন্টটা নিয়ে নিবে। তো এর জন্য মাংসের যে পরিমাণটা সেটা আমি বললাম না, যার যতটুকু ভালো লাগে সে ততটুকু খাবে। তো এই টোটাল পরিমাণ মাংসটা যখন প্রসেসিং শেষ হয়ে গেল, এরপরে চলে যাব আমরা মশলার পার্টে।
এখানে গরম মশলাটাকে আগে একটু কোনো একটা প্যানের মধ্যে টেলে নেওয়া হবে। আর এখানে আছে জিরাটাকে আমরা একটু পরে টেলে নিব। আর এখানে পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা এবং একদম ছিলকা সহ যে কাঁচা পেঁপে সেটার বাটাটাও আমরা ইউজ করব। এই মানে পেঁপে বাটাটা ইউজ করলে খুব দ্রুতই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো মাংসের স্লাইসগুলো আমি তোমাদেরকে একটু দেখাই যে কি পরিমাণ পাতলা ছিল। সব মশলাগুলো যখন তেলে ফেলা হয়েছে তখন আমাদেরকে এটা একটু বাটতে হবে। এবং এই গুঁড়া মশলাটার জন্যই কিন্তু চাপের যে স্বাদটা সেটা খুবই সুন্দর হয় এবং স্মেলটা অনেক ভালো আসে। তো প্রথমেই আমরা জিরাটা বেটে নিচ্ছি। তোমাদেরকে একটু আগে যে মশলাগুলো দেখিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা, ওগুলার সাথে এই দুইটা মশলাকে অ্যাড করে দিতে হবে, দ্যাট ইজ গরম মশলা আর জিরা বাটা। এই সবগুলোকে একসাথে স্বাদ মতো জাস্ট একটু লবণ এবং সয়াবিন তেল দিতে পারো বা সরিষার তেল দিতে পারো, সেটা দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে অনেকক্ষণ রাখতে হবে। বিফ চাপ, চিকেন চাপ, বটি কাবাব, এই টাইপের আসলে অনেক ধরনের কাবাব বা চাপ কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়। বাট দেখা যায় যে অল্প একটু পরিমাণে থাকে, মাংস তো থাকেই না, কিন্তু এক প্লেট 400-500 টাকা দিয়ে কেনা লাগে। কিন্তু বাসায় যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু অনেক বেশি অ্যামাউন্টেও খেতে পারবে, আর এটার স্বাদটাও ভালো, আর এটা স্বাস্থ্যসম্মতও হবে। তো এই তো এখানে সব মশলাগুলোকে আস্তে আস্তে ওই মাংসের সাথে দেওয়ার পালা। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটু মশলার সাথে লেবুর রসও ইউজ করা হয়েছে এবং আমরা তেল হিসেবে সরিষার তেলটা ইউজ করেছি। এখানে সরিষার তেলটা ইউজ করলে ঘ্রাণটা অনেক ভালো আসে। স্বাদ মতো লবণ দিতে হবে, দিয়েছি সামান্য পরিমাণে টক দই এবং সাথে গুঁড়ামরিচ, মানে গুঁড়ামরিচটা দিলে ঝালটা আরও বেশি ভালো আসে এবং ঘ্রাণটাও সুন্দর হয়। এখানে কিন্তু কোনো শুকনো মরিচ আমরা ব্যবহার করিনি। সব কিছু খুব সুন্দরভাবে দেওয়ার পরে লাস্ট পর্যন্ত আমরা দিয়েছিলাম বেসন, যাতে ভাজার সময় একটা কোটিং তৈরি হয়। খুব বেশি পরিমাণে বেসন দিলে আবার মানে হবে না, একটু সামান্য পরিমাণেই দিতে হবে এবং সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। বেসনটা দেওয়ার পর যদি মনে হয় যে না কনসিস্টেন্সি অনেক বেশি হয়ে গিয়েছে, তাহলে এটাকে একটু তরল করার জন্য কিন্তু তোমাদেরকে দিতে হবে তেল। আর বাই দ্য ওয়ে, একটু আগে যে মশলাটা দেখালাম সেটা কিন্তু কাবাবের মশলা, সেটাও আমরা ব্যবহার করেছিলাম। সব কিছু ব্যবহার করলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। যদিও ভাজা হয়নি, জাস্ট মাখানো হয়েছে, তারপরও খুব সুন্দর একটা স্মেল আসছিল। তো যাই হোক, এটাকে এখন বক্সে করে নর্মালে রেখে দিতে হবে 2 ঘন্টা। এটা রাখলে এবং যখন ভাজবো তখন বের করলে মশলাটা আসলে এই 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে মাংসের মধ্যে মিশে যাবে। তো এটা ফ্রিজে রেখে দিলাম এবং বেশ অনেকক্ষণ পর ডোটাকে চেক করতে গেলাম এবং অ্যাজ ইউজুয়াল ডোটা যখন তুললাম তখন অবাক হয়ে যাই, কারণ পুরো ডোটা এত সুন্দরভাবে ফুলে গিয়েছিল যে পেপারটা দিয়েছিলাম সেটার সাথেই কিন্তু মানে একদম লেগে গিয়েছিল। তো তারপরে চাপ ভাজার জন্য সেই ম্যারিনেট করা মাংস বের করে ফেলি এবং এখানে অলরেডি আম্মু কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছে প্যানের মধ্যে। তো একদিকে সরিষার তেল গরম হতে থাকলো, আর একদিকে জাস্ট দেখো যে ডোটা কত বেশি পরিমাণে নরম এবং সফট হয়েছে। তো এটা দিয়েই কিন্তু আস্তে আস্তে তান্দুরি রুটি তৈরি করা হবে। তো মানে তেলটা যখন গরম হয়ে গেল তখন প্রথম ব্যাচের যেই মাংস সেটা দিয়ে দেওয়া হচ্ছিল। রুটি বানানোর আগে সেই ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। তো এক সাইডে কিন্তু চাপ ভাজা হচ্ছিল আর আরেক সাইডে তান্দুরি রুটির যেই প্রিপারেশন সেটা চলছিল। তো এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে প্রত্যেকটা তান্দুরি রুটির জন্য যতটুকু ডো দরকার সেটা সমানভাবে ভাগ হয়ে যায়। তো প্রথম ব্যাচের জন্য যে চাপটা ছিল সেটা এখন উল্টানোর পালা। যদিও দেখে মনে হচ্ছে যে বেশি পুড়ে গিয়েছিল, বাট না, একদম ঠিক হয়েছিল এবং খুবই সফট এবং টেন্ডার এবং জুসি ছিল।
তো আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করতেছে, আর স্মেলটা ওয়াজ সো গুড। তো এই তো আমরা যতজন মানুষ প্রত্যেকের জন্য দুইটা দুইটা করে টোটাল 12টা তান্দুরি রুটি এখানে বানানো হবে। এই তান্দুরি রুটিগুলো চাইলে তেল ছাড়াও ভাজা যায়, বাট আমরা আজকে ভাবলাম যে না, তেল সহই ভাজি। তেল ছাড়া যদি ভাজো তাহলেও কিন্তু ফুলবে, আর তেল সহ যদি ভাজো তাহলে তো কথাই নেই। তো যাই হোক, সুন্দরভাবে দুইটা চুলাতেই দুই টাইপের খাবার কিন্তু তৈরি হচ্ছিল। ওই দিন রাতে খেলা ছিল, তো আমরা খুব দ্রুতই আসলে ডিনার করে ফেলতে চাচ্ছিলাম, কারণ নর্মালি ওয়ার্ল্ড কাপ চলছে তোমরা সবাই জানো, এবং 11টা থেকে খেলা শুরু হয়। তো সব যখন হয়ে গেল তখন আমি প্রতি প্লেটে আসলে সার্ভ করে দিচ্ছিলাম। তো এখানে শশা ছিল, যদিও আমাদের কাছে টক দই ছিল না, নাহলে রায়তা করা যেত। তো প্রত্যেকটা প্লেটে আমি দুইটা করে তান্দুরি রুটি এবং পরিমাণ মতো চিকেন চাপ দিচ্ছিলাম, আর সাথে ছিল সস এবং সালাদ হিসেবে ছিল শশা। এই ছিল তোমাদের সাথে শেয়ার করা আজকের ব্লগ। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আমন্ত্রণ রইল নেক্সট ব্লগ দেখার। নেক্সট ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।